ইংরেজি যে বলতে পারে তার বেতন 3 গুণ হয়। কাজ করতেছে এই প্লেট পরিষ্কার করা। ইন্ডিয়া থেকে গেছে, ইংরেজি বলতে পারে, তার বেতন যা, একই কাজ করতেছে একই প্রেমিসে। আমার এখান থেকে যায়, সে ইংরেজি বলতে পারে না, তার বেতন 1/3, কারণ সে যায় কফিলের মাধ্যমে। সে আমাকে শুধু বলে, স্যার আর কিচ্ছু না করেন, জাপানি ভাষায় N4, জাপানি ভাষায় যদি N4 কেউ করতে পারে, স্যার আমাকে খালি তালিকা পাঠাবেন, আমি তাদের সবার জাপানে যাওয়ার ব্যবস্থা করে দেবো। N4 পর্যন্ত পাশ করতে হবে। পরীক্ষাটা কিন্তু আমরা নেই না, জাপানিরা এসে নেয়, কাজে কোনো ফাঁকিবাজির কোনো সুযোগ নেই। N4 যদি কেউ পাশ করে, তাহলে তার জাপানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে তার অ্যাডমিশন হয়ে যায়। অ্যাডমিশন হলে সপ্তাহে সে 28 ঘন্টা কাজ করতে পারে। 40 ঘন্টা কিন্তু হলো নর্মাল ফুল টাইম শ্রমিকের। তাকে 28 ঘন্টা কাজ করার মধ্যে 28 ঘন্টা সে যা ইনকাম করবে, তার থাকা খাওয়ার খরচ, এডুকেশনের খরচ বহন করে সে দেশে টাকা পাঠাতে পারবে, কারণ জাপানে বেতন অত্যন্ত বেশি। এদিকে আমরা নজর দিই। ভাষা, যারাই যেখানে সুযোগ আছে, আপনারা ভাষা শেখান, জাপানিজ শেখান, কোরিয়ান শেখান, কোরিয়ানদেরও একই অবস্থা। এবং ইনফ্যাক্ট আপনি আরবিও শেখান। যে ছেলেটা আরবি বলতে পারে, সে কিন্তু মিডল ইস্টে গেলে তার বেতন 2 গুণ হয়ে যায়। ইংরেজি যে বলতে পারে তার বেতন 3 গুণ হয়। কাজ করতেছে এই প্লেট পরিষ্কার করা। ইন্ডিয়া থেকে গেছে, ইংরেজি বলতে পারে, তার বেতন যা, একই কাজ করতেছে একই প্রেমিসে। আমার এখান থেকে যায়, সে ইংরেজি বলতে পারে না, তার বেতন 1/3, কারণ সে যায় কফিলের মাধ্যমে। তার জন্য কিন্তু ওই প্রতিষ্ঠান ওই 3 গুণ বেতন দিচ্ছে, কিন্তু 2 গুণ যায় কফিলের পকেটে। কেন? কারণ সে তাকে অনেকটা মানে নিয়ে না করুন না, এটা না করলে তো সে আবার পয়সাটা পাবে না। সে তাকে দিচ্ছে, কিন্তু চুক্তি আছে যে সে তাকে 100 টাকা দেবে। কাজে সে 300 টাকা পেলেও বাকি 200 টাকা তার নিজের পকেটে আছে। আইনগত হবে, কোনো ইয়া কিন্তু না, এখানে কোনো নিয়ম ভঙ্গ করছে না সে। এটা খুব গুরুত্বপূর্ণ। ভাষা আর অন্যান্য স্কিলের প্রশ্ন আছে। নার্সিং, নার্সিং এবং ভাষা, এই দুইটা যদি কম্বিনেশন হয়, সেই নার্সিংটা অবশ্য হতে হবে আমাদের স্ট্যান্ডার্ডে হলে হবে না, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে হতে হবে। ইউরোপের যে কোনো দেশে চাকরি আছে, যে কোনো দেশে অসংখ্য পদ খালি, তারা ম্যানেজ করতে পারতেছে তাদের হেলথ সিস্টেম নার্সের অভাবে। আমি এখনো সরকারেও যখন কোনো সুযোগ পাই বলি যে আসলে দুটো সেক্টরে আমাদের মেজর ইনভেস্টমেন্ট প্রয়োজন। একটা হচ্ছে শিক্ষা, আর একটা হচ্ছে স্বাস্থ্য। কারণ আমাদের হিউম্যান রিসোর্স ছাড়া সত্যিকার অর্থে অন্য কোনো রিসোর্স নেই। হিউম্যান রিসোর্সের দুইটাই এলিমেন্ট। আমি টিউনিসিয়াতে 65 দিন ফ্রেঞ্চ এম্বাসিতে অ্যাটাচ ছিলাম আমার ট্রেনিং এর অংশ হিসাবে, অনেক আগের কথা, 83-84 সালে, 84 সালে। তো হাবিব বুর্গিবা ওখানে ডিক্টেটর ছিলেন, কিন্তু উনি তখনও আসেন, উনি 30 বছর হয়ে গেছে। উনি তার প্রথম বাজেট যখন হয় স্বাধীন হওয়ার পরে, উনি তার ফাইন্যান্স মিনিস্টারকে বলেছিলেন, তোমরা বাজেট যা ইচ্ছা তাই তৈরি করো, আমি সই করে দেবো। শুধু শিক্ষায় বাজেটের 25%, বাজেটের 25% শিক্ষায়। তো শিক্ষা মানে কনস্ট্রাকশন প্লাস মেইনটেনেন্স এবং শিক্ষকদের বেতন ইত্যাদিতে বরাদ্দ করে, বাকি 75% তোমরা যেখানে বলবা বরাদ্দ করে নিয়ে আসো, আমি সই করে দেবো। এবং সেটা 30 বছর পরেও সেটা বহাল ছিল। যে কারণে পুরো আরব জগতের মধ্যে তিউনিসিয়া হচ্ছে সবচেয়ে শিক্ষিত জাতি। সবচেয়ে বেশি সংখ্যক পিএইচডি স্টুডেন্ট আরব বিশ্ব থেকে ফ্রান্সে, ফ্রম তিউনিসিয়া। তো এটার কোনো বিকল্প নাই।